আজ কয়েকটা বিষয় নিয়ে আমাদের একটু বিশ্লেষণ দরকার। নাম্বার ওয়ান, আমরা ইদানিং দেখছি একটা ভিডিও নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ডাক্তার শফিকুর রহমানকে একজন বয়স্ক মহিলা জড়িয়ে ধরেছেন। এটা নিয়ে তারা বিতর্ক করছেন যারা নিজেরা কখনোই পর্দার ধার ধারেন না। এর বিপরীতে ডাক্তার শফিকুর রহমান চমৎকার এক বক্তব্য দিয়েছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, রেজাউল করিম নামে এক ভদ্রলোককে জামাত নেতাকে হত্যা করেছে বিএনপি কর্মীরা, প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে। যে পিটাচ্ছে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই হত্যাকাণ্ডকে ঢাকতে আবার একটা মিথ্যা হত্যার গুজবও ছড়িয়েছে বিএনপি, এবং সেই মিথ্যাটাও আবার ধরা পড়েছে। এরপর আছে টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে হাস্যকর এবং রোমাঞ্চকর প্রতিবেদন। একটা একটা করে আমরা বলছি। নাম্বার ওয়ান ছিল শহীদের মাকে নিয়ে বিতর্ক করা। শহীদ শিহাবুদ্দিনের মা, যে শিহাবুদ্দিনকে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করেছে শেখ হাসিনার বাহিনী, এবং হত্যাকারীদের বিচার চেয়ে শহীদের মা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। আর সেই হত্যাকারীরা গ্রেপ্তার হওয়ার পর বা তালিকায় নাম আসার পরও সেই তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দিয়েছেন বিএনপির এক আইনজীবী। মনের দুঃখে তিনি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। তার ছেলে চলে গেছে, কিন্তু তার ছেলে হত্যার বিচার তিনি কোনোভাবেই পাচ্ছেন না। বিএনপির আইনজীবীরা, এমনকি বিএনপির কেনা প্রশাসন, তার ছেলে হত্যার বিচার তাকে পেতে দিচ্ছে না। তো ডাক্তার শফিকুর রহমান যখন সেই এলাকা ভিজিট করলেন, তখন অনেক ভুক্তভোগী পরিবার, শহীদের মায়েরা, সন্তানেরা, বাবারা তার সঙ্গে দেখা করেছেন। অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে দেখা করেছেন, কারণ শহীদদের ব্যাপারে প্রথম দিন থেকেই সবচেয়ে জোরালো ভূমিকা এবং সর্বোৎকৃষ্ট ভূমিকা যিনি পালন করেছেন, অভিভাবকের জায়গা থেকে যিনি দায়িত্ব পালন করেছেন, তিনি ডাক্তার শফিকুর রহমান। আহতদের জন্য যে পরিমাণ খরচ জামাত ইসলামী করেছে সেটা বলে বোঝানো যাবে না। যারা শাহাদাত পূরণ করেছেন তাদের পরিবারগুলোকেও সবচেয়ে বেশি সহযোগিতা করেছে জামাত ইসলাম। অতএব সব মানুষেরই প্রত্যাশা জামাতের কাছে। তো ডাক্তার শফিকুর রহমানকে পেয়ে, আমিরকে পেয়ে আবেগ আপ্লুত শোকাহত মা ছুটে গিয়েছেন তার কাছে। এই বয়স্ক মহিলা ডাক্তার শফিকুর রহমানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন, হাউমাউ করে কেঁদে ফেলেন। তার সন্তানের হত্যার বিচার যেন ডাক্তার শফিকুর রহমান পাইয়ে দেন। একজন শহীদের শোকাহত মাকে নিয়ে পর্যন্ত ট্রল করতে ছাড়েনি বিএনপির ছাত্রীরা। বড্ড আফসোস লাগে। ঠিক একই রকম ঘটনা ঘটেছিল খালেদা জিয়ার জন্য। যখন তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কুকুর লাশ আসে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে, তখন খালেদা জিয়া যখন শোকাহত হয়ে তার পাশে গিয়েছিল, সেই সময়টাকে বাংলাদেশের মানুষ যখন শোকে ভাসছিল, ঠিক সেই শোককে কাটিয়ে উঠতে, শোককে অন্যদিকে ডাইভার্ট করতে শেখ হাসিনা একটা নতুন নাটক করেছিল। সেই নাটকটির নাম, যে তিনি দেখা করতে গিয়েছেন তার জন্য গেট আটকে দিয়েছিল। পুরোটাই তার সাজানো একটি নাটক ছিল, আমরা তেমনটাই মনে করতাম। এবং মিডিয়াগুলো বেগম জিয়ার পুত্র হারানোর শোকের চেয়ে খালেদা জিয়াকে গেট থেকে তাড়িয়ে দেওয়ার নাটকটাকে নিয়ে বেশি মেতেছিল। ঠিক সেম নাটকটা এখন বিএনপি করলো একজন শহীদের মাকে ঘিরে। এই ঘটনার মধ্যে দিয়ে খালেদা জিয়ার উপর সেদিন যে নাটকীয় বর্বরতা, নিষ্ঠুরতা করেছিল শেখ হাসিনা, ঠিক সেইটাকেই জায়েজ করে ফেললো বিএনপি। যদিও আমরা এখন মনে করি না এই তারেক রহমানের বিএনপি বেগম জিয়া কিংবা শহীদ জিয়ার বিএনপি। যেই জুলুমের শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকর মা, ঠিক একই জুলুমের শিকার হলেন শহীদ শিহাবের মা।
যদি তাই হয়ে থাকে তাহলে এটা কখনোই কোনো সত্যিকারের বিএনপি কর্মী কিংবা তার অঙ্গ সংগঠনের কর্মীরা, নেতারা করতে পারেন না। আমার পরিচিত ছাত্র দলের বন্ধুরা আমাকে ইনবক্স এই ভিডিও পাঠিয়েছে এবং সেখানে নির্লজ্জ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। ডাক্তার শফিকুর রহমান অপর এক জনসভায় তাকে এবং ওই শহীদের মাকে নিয়ে এসব কুরুচিপূর্ণ মন্তব্যের জবাবে কঠোরভাবে জবাব দিয়েছেন এবং কুমিল্লার ছাত্র জনতাকে, তরুণ যুবকদেরকে, যারা জুলাইয়ের অভ্যুত্থানে রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিল, তাদেরকে আহ্বান করেছেন মায়েদের, বোনদের ইজ্জত রক্ষার্থে আবারও যেন তারা মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে থাকে। কারণ এই ধরনের মন্তব্য যারা করে, একজন বয়স্ক মহিলাকে নিয়ে, একজন শহীদের মায়ের শোককে নিয়ে যারা ট্রল করে, তারা শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম নিষ্ঠুর নয়। তাদেরকে সির্ফ ইতর বলেছেন এবং বলেছেন তোদের কি মা বোন নেই? তার এক ডায়লগে প্রত্যেকের গায়ে রোম কাটা দিয়ে উঠেছে। ওহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এ ধরনের ঘটনা আছে। ওহুদের যুদ্ধে যখন শহীদদের লাশগুলো সারি সারি করে রাখা, তখন যে যেভাবে পারছে তাদের স্বজন, তাদের পরিবারকে, স্বামীকে, সন্তানকে গিয়ে সেভাবে জড়িয়ে ধরছে। তারা তখন পর্দার কোনো চিন্তাই মাথায় রাখেননি। একজন সাহাবা তখন পর্দা সহ গিয়েছিলেন, আর রাসূল বললেন তিনি কি শোকাহত নন? অর্থাৎ শোকাহত অবস্থায় তার তো পর্দার কথা মাথায় থাকার কথা নয়। এবং ইসলাম এখানে এই পর্দার বিধানকে শিথিল করে দিয়েছে। মানুষের আবেগের অবমূল্যায়ন ইসলাম করে না। মানুষের আবেগকে কখনোই অশ্রদ্ধা ইসলাম করে না। এমন ইমার্জেন্সি সিচুয়েশনে, এমন ক্যাজুয়ালিটির কাছে, আকস্মিকতার কাছে ইসলাম মানুষকে কখনোই আটকে রাখেনি যেভাবে। আর এই ফতোয়াগুলো তারা তৈরি করছে যারা নিজেরা জীবনে কখনো চরিত্রের ধার কাছ দিয়েও যায়নি। এমন অনেক আইডি থেকে এটা নিয়ে ট্রোল করা হয়েছে যাদের চরিত্র সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। তাদের দুশ্চরিত্রের কথা, তাদের খোয়াব ভবনের কথা, কোন কোন ভবনে নারী নিয়ে কেলেঙ্কারির কথা, এগুলো আমাদের জানা আছে। তারা আজ লম্বা লম্বা কথা বলছে। তারা হয়তো চায় যে তাদের এর জবাবে তাদের নেত্রীকে নিয়ে, তাদের নেতার কন্যাকে নিয়ে মানুষ কুরুচিপূর্ণ মন্তব্য করুক। যদি তারা না চাইতো তাহলে একজন শহীদের মাকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ ট্রল তারা করতে পারত না। এরপর আসি হত্যাকাণ্ডের বিষয়ে। শেরপুরের ঝিনাইগাতীতে জামাতের একজন নেতাকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে, বাজারের মধ্যে মানুষের সামনে। পুরো ঘটনাটা শুনলে অবাক হওয়ার মতো, কিন্তু পুরো ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি এই পর্যন্ত, এই ঘটনার সাথে সেখানকার ইউএনও সম্পূর্ণভাবে জড়িত। তিনি উভয় পক্ষকে একত্রে ডেকেছেন একটি সমাবেশ স্থলে। তার জানা উচিত ছিল যে এখানকার লোকজনের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। জামাতের নেতাকর্মীরা যথারীতি, তারা যেহেতু সময় মতো মিটিংয়ে অংশ নেন, তাদের এটা নিয়ম, তারা সেই সমাবেশে যথাসময়ে গিয়ে উপস্থিত হন এবং সমাবেশে সামনের জায়গাগুলো তারা বসে পড়েন। বিএনপির নেতাকর্মীরা আসে দেরি করে, এসে তাদেরকে পিছনে বসতে হয়। কিন্তু ইউএনএ সাহেব সেখানে বলতে পারতেন যেহেতু যারা পরে আসছেন তারা পিছনে বসবেন, যারা সামনে আছেন, আগে এসছেন তারা সামনে বসবেন। সেটা না করে তিনি জামাতের নেতাকর্মীদের অনুরোধ করলেন বিএনপির লোকদেরকে যেন সামনের জায়গাগুলো ছেড়ে দেওয়া হয়, জামাতের লোকেরা যেন একপাশে সরে যায়। এটা যেন মামু বাড়ির আবদার। তারপরও জামাতের নেতাকর্মীরা সমাবেশের জায়গা এক পাশ খালি করে দিয়েছে, তারা সেখানে বাড়াবাড়ি করে নাই। কিন্তু সেখানেও চেয়ার মারামারির একটা ঘটনা ঘটেছে এবং সেটি বিএনপির পক্ষ থেকে চেয়ার মেরে সেটি উদ্বোধন করা হয়। এরপর সমাবেশ শেষে যখন তারা ফিরে যাচ্ছে, তখন তাদেরকে ইউএনও বলছে
যে আপনারা অমুক পথ দিয়ে যান, যে পথটি একটু জনাকীর্ণ, একটু নির্জন, যেখান দিয়ে যাওয়াটা আরো বেশি ঝুঁকিপূর্ণ, যেখানে মানুষকে গোপনে হত্যা করারও সুযোগ আছে, বা যেখানে মানুষ কম সেখানে উৎপেতে থাকতে পারে সন্ত্রাসীরা। জামাত সেই পথে না গিয়ে বাজারের মধ্যে দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, যেখান দিয়ে অনেক বেশি মানুষ আছে, প্রশাসনের নজর থাকবে, অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই বাজার দখল করেছিল বিএনপি নেতাকর্মীরা। সেই দখলবাজদেরকে, সেই সন্ত্রাসীদের, যারা অস্ত্র হাতে বাজারে অপেক্ষা করছে, তাদেরকে নিবৃত্ত না করে ইউএনএ সাহেব জামাতকে বলছেন ওই ঘুরো পথে যেতে, যেখানে এই সন্ত্রাসীদের আরেকটা বাহিনী উৎপেতে ছিল, এবং জামাতের কাছে সে ইনফরমেশনও ছিল। ইউএনএ তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেন নাই। তিনি চাইছিলেন যে ওখান দিয়েই জামাত যাক এবং জামাতের একজন আরো বেশ কয়েকজনের লাশ পড়ুক। কিন্তু মিডিয়াতে এসে ইউএনএ যখন বলছে জামাতকে অনুরোধ করেছিলাম ওই পথে যেতে, তোমার কে দিয়েছে এই অনুরোধ করার রাইট? তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। জামাত বাজারের মধ্যে দিয়ে যাবে, তুমি বাজারের মধ্যে দিয়ে নিরাপত্তা দিবা। কালকে তো তুমি বলবা যে ভোট কেন্দ্রে জামাত না যাক। এই ধরনের অনুরোধ করার এখতিয়ার তোমাকে কে দিয়েছে? তুমি জামাতকে বলবা সমাবেশের জায়গা খালি করে দিতে বিএনপির জন্য। কেন? বিএনপির কাছ থেকে কত টাকা খেয়েছো তুমি? এই যে পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে প্রশাসনকে কিনে নিয়েছে বিএনপি এস আলমের টাকা দিয়ে, রয়ের টাকা দিয়ে, আওয়ামী লীগের টাকা দিয়ে, লুটপাট করা টাকা দিয়ে। তাহলে তো তুমি তো সেই কথারই সত্যতা বাস্তবায়ন, সত্যতার প্রমাণ দিয়েছো যে তুমিও সেই কেনা গোলাম। তুমি অনুরোধ করছো বিএনপিকে, কেন আওয়ামী লীগ জামাতকে, কেন তুমি বিএনপিকে অনুরোধ করতে পারছো না? তোমার প্রশাসন আছে কেন, অনুরোধ কেন তোমাকে করতে হবে? এই ইউনিয়নকে বরখাস্ত করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে, বরখাস্ত না প্রত্যাহার করা হয়েছে। এর বিরুদ্ধে অবশ্যই তদন্ত করা উচিত যে কত টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ডে সে সহযোগিতা করেছে। সোশ্যাল সাইটে দেখলাম জনগণের দাবি এটা। আবার এই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য বিএনপির কেনা মিডিয়াগুলো, বিশেষ করে ডিবিসি নামক একটা চ্যানেল মিথ্যা সংবাদ চালিয়েছে যে যুব দলের একজনকে, সাইফুল নামের একজনকে হত্যা করেছে জামাতের কর্মীরা। ঠিক এইভাবে নিউজ দিয়েছে ডিবিসি চ্যানেল, যেটি এখন বিএনপির দখলে। ৭১, সময় এবং ডিবিসি সম্পূর্ণভাবে এখন বিএনপির খুনিদের দখলে চলে গেছে। একেবারেই স্পষ্টভাবে বললাম খুনিদের দখলে। কারণ এই মিডিয়াগুলোতে বসে থেকে যারা ছাত্র হত্যায় উস্কানি দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, গুলি কর বলে নির্দেশ দিয়েছে, সেই খুনিরা এই চ্যানেলগুলোতে আবার ফিরে এসেছে তারেক রহমান ফিরে আসার সঙ্গে সঙ্গে। সেই খুনিরা রিপোর্ট করছে জামাতের নেতাকর্মীরা সাইফুল নামের একজনকে, যুবদলের একজনকে হত্যা করেছে। এই ঘটনা প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাইফুল লাইভে এসে বলছে আমাকে কেউ হত্যা করেনি, আমি জীবিত। শুনেছি এই ঘটনার পর সাইফুলকে নাকি বহিষ্কার করা হয়েছে দল থেকে, কারণ তাকে হত্যা করার নাটক দিয়ে বিএনপি তেমন কোনো ফায়দা নিতে পারেনি ডিভিসি চ্যানেল। কি হচ্ছে বাংলাদেশে? বিএনপি কি ইতোমধ্যেই শেখ হাসিনার সমস্ত কলকবজাগুলো দখল করে ফেলেছে? তাদের সব কারিশমা এখন, আওয়ামী লীগের সমস্ত ফ্যাসিবাদী কারিশমাগুলো এখন বিএনপির হাতে চলে এসেছে। মিডিয়াগুলো দখল করে মিথ্যা সংবাদ প্রচার করে মানুষকে হত্যাযোগ্য করে তুলে হত্যা করার মিশন শুরু করে দিয়েছে। তাদের প্রশাসন বিবৃতি দিচ্ছে তাদের পক্ষে। জামাতকে অনুরোধ করেছিলাম, জামাতকে কেন অনুরোধ করবে? শান্তি ও নিরাপত্তা বিধানের দায়িত্ব তোমার। জামাতকেও অনুরোধ করা তোমার দায়িত্ব না, বিএনপিকেও অনুরোধ করা তোমার দায়িত্ব না। তুমি মাঝখানে দাঁড়ায় থাকবা, দেখে আসুক কে কার গায়ে হাত তোলে, আমি দেখব। যদি তোমার সে ক্ষমতা না থাকে ওই সময় তুমি পদত্যাগ করবা, যদি তুমি কোন দলের টাকা খেয়ে না থাকো। এর বাইরে আরেকটা সংবাদ আপনাদেরকে দিব বলেছিলাম, সেটি হচ্ছে টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে একটা প্রতিবেদন করা হয়েছে। সেখানে তারেক রহমানকে বিভিন্ন শব্দে অভিহিত করা হয়েছে, তার মধ্যে দুইটাই হচ্ছে
বাংলাদেশের মানুষের, আন্তর্জাতিক মিডিয়ার এবং বহুল প্রচলিত টাইম ম্যাগাজিন শিরোনামই করেছে তারেক রহমানকে পডিগাল সান হিসেবে। জিয়াউর রহমানের বকে যাওয়া ছেলে, নষ্ট হওয়া ছেলে, অপচয়িত ছেলে বা কুপুত্র, জিয়াউর রহমানের কুপুত্র তারেক রহমান। এবং বাস্তব, এই প্রিন্স, এই রাজপুত্রকে বাংলাদেশের মানুষ ঠিক এভাবেই মূল্যায়ন করত। খালেদা জিয়ার অনেক সংস্কার কার্যক্রম সফল হতে দেয়নি, বাস্তবায়ন হতে দেয়নি তারেক রহমান। সবখানে তার হাওয়া ভবনকে হাত নাক গলিয়েছে। অনেক বড় বড় দুর্নীতি খালেদা জিয়ার নজর আসার পর তিনি আটকে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ছাড় পেয়ে গেছে তারেক রহমানের কাছ থেকে। এইসব পডিগাল সানেরা, কুপুত্ররা সব গিয়ে তারেক রহমানের লেজ ধরত। আর পুত্র স্নেহে অন্ধ হয়ে খালেদা জিয়া অসহায়ভাবে অনেক আবদার মেনে নিতে বাধ্য হয়েছে। অনেক অপকর্ম হয়েছে এই হাওয়া ভবন থেকে তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান, গিয়াসউদ্দিন মামুন এবং লুৎফুজ্জামান বাবর, এই তিন মিলে বাংলাদেশে এমন কোন অপকর্ম নেই করে নাই। তিন সারথি, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে দুর্নীতির তিন হোতায় ছিলেন এই তিনজন। আজকে তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনে ঠিক সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে এবং সেখানে তারেক রহমানের সেই ঐতিহাসিক সবচেয়ে প্রচলিত নাম খাম্বা তারেক পর্যন্ত সেখানে ব্যবহার করা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, সেই সংবাদটা আবার তারেক রহমান তার ফেসবুকে শেয়ারও করেছেন। তিনি হয়তো ভেবেছেন ইংরেজিতে যেহেতু লিখেছে, অনেক সম্মান দিয়ে তাকে লিখেছে, পডিগাল সান, মনে হয়তো তাকে অনেক বড় কিছু করে ফেলছে। কিন্তু আসলে ভেতরের সংবাদে দেখা গেছে তার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। হয়তো তার আসলে নিজস্ব কোনো মান সম্মান নেই, যতটুকু ছিল জিয়া রহমানের, বেগম জিয়ার, তা এক টাইম ম্যাগাজিনে শেষ। বিএনপির রাজনীতিতে আমরা আবার সেই শেখ হাসিনার রাজনীতির পুনরাবৃত্তি দেখছি। অপরদিকে জামাতের রাজনীতিতে দেখলাম তুরস্কের রাজনীতির পুনরাবৃত্তি। তুরস্কের একে পার্টি যখন ক্ষমতায় আসে, তার পেছনে একে পার্টির লোকদের চেয়ে আরেকটা গ্রুপের অনেক বড় অবদান ছিল, সাধারণ মানুষের সমর্থন, এবং এমন এমন সব মানুষের সমর্থন যাদের সমর্থন একে পার্টি নিজেরাও আশা করেনি। জামাতের পক্ষে দেখলাম ফেসবুকে, সোশ্যাল সাইটে, টিকটকে, এভরিহোয়ার, রিলসে পর্যন্ত নায়ক নায়িকারা, বেপর্দার মেয়েরা, কিংবা যাদেরকে কখনো আশাই করা যায় না যে ইসলামের পক্ষে কথা বলবে, এমন মানুষেরাও জামাতের পক্ষে কথা বলছে, দাঁড়িপাল্লার পক্ষে কথা বলছে, দাঁড়িপাল্লার ভোট চাইছে। বিশেষ করে একটা ভীষণভাবে ভাইরাল একটা গান নিয়ে তারা সবাই বেশ আলোচনায় মুখর। অপরদিকে কি চুলকাচ্ছে হাতে, কাটিস না, কাকিটা বলছিস পজ দিবি, কাটবি না, আমার আবার দুবার পাঠাইতে হবে। চুপ কর, কি যেন বলতে গেছিলাম। হুম, হ্যাঁ রেডি দে। খুব বলবি না, তুই তো পজ করতে আসছিলি কেন? আচ্ছা ওকে, ঠিক আছে। অপরদিকে তারেক রহমানের ঝুড়িতে একের পর এক জড়িত হচ্ছে, ঝুলে পড়তেছে, ঝুড়িতে যোগ হচ্ছে লাশের সংখ্যা, অন্তর্কন্দলে লাশ, অপর পক্ষের লাশ, মারামারি ইত্যাদি।
বিভিন্ন জায়গায় জামাতের মহিলাদেরকে হেনস্থা করছে এই তারেক রহমানের প্ল্যানের অংশের সাথীরা। তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে এবং উত্তপ্ত হয়ে উঠেছে। যেটা আমরা পজিটিভ আশা করেছিলাম হয়ে গেছে সম্পূর্ণ উল্টো। এতদিন রাজনীতির মাঠে এরকম মারামারি কাটাকাটি দেখা যায়নি। প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকেরা এখন মারামারি করার সিদ্ধান্ত নিয়েছে, অপর পক্ষকে বাধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দিরাইশল্লাতে শিশির মনিরের ওখানে বাধা দিয়েছে, আরো বহু জায়গায় ভোলাতে মারামারি হয়েছে। সবখানে বিএনপি নেতা কর্মীরা জামাতের নারী ভোটারদেরকে হেনস্থা করছে, আটকানোর চেষ্টা করছে, মারধর করছে, এই পথে যাবেন না। আবার প্রশাসনও তাদের পক্ষে, ঠিক আছে তারা যখন না বলছে আপনারা যায়েন না, আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারবো না। একেবারে ধ্বজভঙ্গ প্রশাসন, একেবারে ধ্বজভঙ্গ প্রশাসন। সব মিলে এটা অনেক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে যে ডক্টর ইউনূস আদৌ গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচন করতে পারবেন কিনা। এবং রাস্তায় নামলে এখন মানুষের কাছে শোনা যায় যদি সুষ্ঠু নির্বাচন হয় জামাত 170 থেকে 180 আসনে জিততে পারবে। এবং এমন এমন সব লোক এইসব কথা বলছেন, এমন এমন সাংবাদিকরা কথা বলছেন, বিশ্লেষকরা এসব কথা বলছেন যারা এতদিন এতকাল জামাতেরও বিরোধিতা করেছিলেন। তারাও বলছেন যে নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করা হয়, বিবেচনা করা হয়, তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। আজকে অনলাইনের এনটিভির একটা অনলাইন জরিপ দেখলাম, সেখানে 6-7% হচ্ছে বিএনপি এবং অন্য দলের প্রতি, আর শুধু জামাত ইসলামের প্রতি 80% মানুষ সমর্থন জানাচ্ছে। এটা অনলাইন জরিপ, এবং তা বিএনপির মোসাদ্দিক আলী ফালুর এনটিভির অনলাইন জরিপে। তবে সেটি একটি অঞ্চলের, ভোলার চরফেশন অঞ্চলের, যেখানে দুদিন আগেও আমি শুনেছিলাম যে আমাদের কোনো ভোট নেই, কিন্তু সেখানকার জরিপ বলছে যে সেখানে 80% মানুষ জামাতকে চায়। বিভিন্ন জরিপে, অনলাইন অফলাইন যত ধরনের জরিপ আছে সব জরিপেই এগিয়ে আছে জামাত। অতএব বিএনপির যে ঘুম নেই, তারেক রহমানের যে ঘুম নেই, সেটি খুব ভালো করেই বোঝা যাচ্ছে। এবং যখন তারা বুঝতে পারছেন, যখন তারা স্পষ্ট হয়ে গেলেন, মাঠের সিগন্যাল পেয়ে গেছেন যে না এবার আর তার ক্ষমতা আসতে পারছেন না, তখন কিন্তু বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, টার্ন নিয়েছে হ্যাঁ ভোটের দিকে। কারণ যতদিন তারা মনে করেছেন তারা ক্ষমতায় আসবেন, ততদিন তারা ন্যায়ের পক্ষে ছিলেন, কারণ তারা যা খুশি তাই করতে চান। কিন্তু যদি তারা ক্ষমতায় আসতে না পারেন, তাহলে সংস্কারের পক্ষে না থাকলে তাদের বিপদ আছে। যারাই ক্ষমতায় আসবেন তারা হ্যাঁর পক্ষে না থাকলেও চলবে, কিন্তু যারা ক্ষমতায় আসবেন না তাদেরকে মাস্ট হ্যাঁর পক্ষে থাকতে হবে, কারণ এই সংস্কারগুলো যারা বিরোধী দলে থাকবেন তাদের জন্য জরুরি। কারণ বিরোধী দল থেকে স্পিকার রাখা, উপপ্রধানমন্ত্রী রাখা, দ্বিকক্ষ বিশিষ্ট হওয়া, সরকারি দলকে স্বৈরাচার হতে না দেওয়া, একাধিকবার প্রধানমন্ত্রী না হওয়া, সকল অপশনগুলোই এরকম। সরকারের ক্ষমতা হ্রাস করা, নিয়োগে সরকারের একচ্ছত্র আধিপত্য দূর করা, এই সমস্ত সংস্কার সরকারের পক্ষে, মানে সংস্কার যদি হয় তাহলে যিনি বিরোধী দলে থাকবেন তার জন্য বেনিফিশিয়ারি, যিনি জনগণ তার জন্য বেনিফিশিয়ারি হবে, জনগণ বেনিফিশিয়ারি হবে, বিরোধী দল বেনিফিশিয়ারি হবে। যখন তারেক বুঝতে পারছেন যে তারা বিরোধী দলেও যেতে পারবেন, মানে যেতে হচ্ছে তাদের মোটামুটি শিওর, তখন তিনিও হ্যাঁ পক্ষে এবার স্লোগান ধরেছেন। আসুন সবাই গণভোটে হ্যাঁ ভোট দেই এবং সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করি। সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।